হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। গোবিন্দগড় ফোর্টটা ঘুরে আসার পরে আমরা বাসে উঠে আবার চলে আসলাম দুর্গায়না টেম্পলে। মন্দিরের ভেতরে ঢুকতেই চোখে পড়লো শু স্ট্যান্ড। এখানটায় আমাদের জুতোগুলো সব জমা রেখে এরপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আমাদের সবারই জুতো জমা করা হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে যেতে যেতে এই ক্লক রুমটা চোখে পড়লো। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম বড় ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো তোমরা যদি বড় ব্যাগ নিয়ে আসো তবে এখানটায় জমা করে দিতে পারবে। আজকে পড়েছিল খুব গরম, যেখানে যেখানে পাপোশ ছিল না সেখানটায় খালি পায়ে হাঁটতে যে কি কষ্ট হচ্ছিল। আর জানো তো, এখানে শুধু কার্পেটই পাতা না, বরং কার্পেটগুলো ভেজানো, কারণ এই গরমের মধ্যে কার্পেটও গরম হয়ে যাচ্ছিল। তো দেখছিলাম যে জল দিয়ে কার্পেটগুলোকে ভিজিয়ে রাখছিল যাতে সবার যেতে সুবিধা হয়। দুর্গায়না মন্দিরটি দেবী দুর্গার নাম অনুসারে রাখা হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি হয়েছিল। আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন এই মন্দিরটা নাকি স্বর্ণ মন্দিরের রেপ্লিকা। মন্দিরের ভেতরে ঢুকতেই খেয়াল করলাম যে সত্যি সত্যি এটা কিন্তু একেবারে স্বর্ণ মন্দিরের মতোই দেখতে। দূর থেকে মন্দিরটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, একদম কাছে এসে তোমাদেরকে দেখাই। এইবার দেখো, মন্দিরটা কিন্তু দেখতে একেবারেই স্বর্ণ মন্দিরের মতো, শুধু আকারে একটু ছোট। এখানটায় কিন্তু লেখায় রয়েছে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, পেছন দিক দিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায়। মন্দিরের ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও করা একদমই অ্যালাউ নেই, তো যার জন্য তোমাদের ভেতরটা আর ঘুরে দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরে মা দুর্গা, ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুদেবের মূর্তি স্থাপন করা রয়েছে। দুর্গায়না মন্দিরের একদম উত্তর পশ্চিম দিকে আরও একটা মন্দির আছে। মন্দিরটার নাম হচ্ছে শ্রী বড়া হনুমান মন্দির। আমরা প্রথমে যে মন্দিরটাতে যাব সেটা হচ্ছে একদম পাশেই রয়েছে 700 বছর পুরনো একটা শীতলা মাতার মন্দির। তো প্রথমে আমরা আগে ওই মন্দিরটাতে যাব। চলে আসলাম মন্দিরের ভেতরে। হয়তো মন্দিরে এখন পুজো হচ্ছে, তো ভালো সময় এসছি। শীতলা মাতার মন্দির দেখা হয়ে গেছে, এইবার যাব বড় হনুমানের মন্দিরে। আর জানো তো, এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই মন্দিরে পুজো দিতে আসে। জানো তো, অনেকেই মনে করে এই জায়গাটা রামায়ণের ঘটনাবলীর সাথে অনেকটা ঘনিষ্ঠভাবে জড়িত। বিশ্বাস করা হয় যে ভগবান রাম এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর সেই অনুষ্ঠানের সময় ভগবান রাম এবং সীতার যমজ পুত্র লব এবং কুশ, যারা সেই সময় এই অঞ্চলেই বাস করতেন। অনুষ্ঠানে ঘোড়াটিকে বন্দি করেছিলেন ভগবান হনুমান। যখন ঘোড়াটিকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন তখন লব এবং কুশ তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং অবশেষে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এই জন্যই মনে করা হয় যে এই মন্দিরটি সেই স্থানেই নির্মিত। আমাদের দুজনেরই দুর্গায়না টেম্পলটা পুরোটাই দেখা হয়ে গেছে। এইবার আমরা বাসের কাছে চলে যাব। আজকে যা গরম পড়েছে, আমাদের সঙ্গে যে সিনিয়র সিটিজেনরা ছিলেন তারা শুধু দুর্গায়না টেম্পলটা ঘুরেই আবার বাসে উঠে পড়েছে। দুর্গায়না টেম্পল থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম পাঞ্জাব ওয়ার মেমোরিয়ালে। আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি, আর টিকিট কাউন্টারে যেতে যেতেই চোখে পড়লো এই যুদ্ধ বিমানটা। এখানটায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে কতগুলো ছবি তুলে নিলাম। এরপর সৌতম দাঁড়িয়ে পড়লো টিকিট কাটার জন্য। তো এখানেও 7D শো দেখানো হয়। আমাদের যেহেতু ওই গোবিন্দগড় ফোর্টের শোটা খুব ভালো লেগেছে, তো যার জন্য আমরাও 7D টিকিটই কাটলাম। তো আমাদের টিকিটের প্রাইস পড়েছে এক একজনের 150 টাকা করে, যেহেতু আমরা 7D শো দেখবো, তো যার জন্য টিকিটগুলো দেখিয়ে আমরা চলে গেলাম মিউজিয়ামের ভেতরে।
আমরা এখন প্রথম মিউজিয়ামটা ঘুরে দেখব। এখানে মোট ৮টা মিউজিয়াম আছে। এখন আমাদের পক্ষে তো ৮টা মিউজিয়াম দেখা সম্ভব না। 70 শোটা চালু হতে এখনও প্রায় 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটের মধ্যে আমাদের যতটুকু দেখা সম্ভব সেটুকুই আমরা দেখব। মিউজিয়ামের ভেতরে ভারতের যুদ্ধের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তগুলির স্মারকও রয়েছে, যা মহারাজা রঞ্জিত সিং এর সময় থেকে শুরু করে 1999 সালে কার্গিল যুদ্ধ পর্যন্ত। এইখানে তাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। তোমরা যদি অমৃতসরে ঘুরতে আসো তাহলে কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটা একবার ঘুরে যাও। ভীষণ ভালো আর অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। একদম ওয়াঘা বর্ডার যেতে মেন রোডের পাশেই পড়ে। প্রতি সোমবার কিন্তু এই জায়গাটা বন্ধ থাকে আর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ওয়ার মেমোরিয়ালটা খোলা থাকে। এখানটায় ছিল একটা সেলফি কর্নার, তো দেখলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেলফি তুলছে। সবাই যখন এখানে দাঁড়িয়ে ছবি তুলছে তাহলে আমিই বা বাদ যাই কেন, তাই আমিও দাঁড়িয়ে একটু ছবি ভিডিও সব কিছু করে নিলাম। আমাদের কিন্তু ফার্স্ট মিউজিয়াম দেখা হয়ে গেছে, আর আমাদের যিনি গাইড তিনি আমাদেরকে আরও একটা মিউজিয়াম দেখাতে নিয়ে যাচ্ছে, আর তার পাশে রয়েছে 70 শো দেখার জায়গা। তো যদি শো শুরু হয়ে যায় তাহলে একবারে শোটাও দেখে নেব। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্যালারি নাম্বার 1। এবার দেখি চলো ভেতরে কি আছে। এক একটা গ্যালারি দেখতে বেশিক্ষণ লাগছে না, ওই 10 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা পুরো গ্যালারিটা দেখে ফেলতে পারবে। এই গ্যালারির ভেতরে হিস্টোরিক্যাল জিনিসগুলো বেশি ছিল, তা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পাঞ্জাবিদের পুরো কালচারটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো কি সুন্দর মূর্তি করা রয়েছে চারিদিকটাতে। পাশে একটা জায়গায় এখানে ভিডিও দেখানো হচ্ছিল, তো দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও দেখে নিলাম। ফাইনালি 70 শোর টাইম হয়ে গেছে, আমাদের ডেকে পাঠানো হয়েছিল, তো এখন আমরা সেখানটাই যাচ্ছি। 1897 সালে হায়দার মোল্লা জিহাদ ডাকেন, যা 10,000 উপজাতিকে সারাইগাড়িতে অবস্থানরত 21 জন শিখ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে। আর এই ঘটনার অবলম্বনে কিন্তু একটা হিন্দি মুভিও রিলিজ করা হয়, যার অভিনেতা ছিলেন অক্ষয় কুমার, আর মুভিটির নাম ছিল কেশরী। অক্ষয় কুমার সেই মুভিটাতে ঈশ্বর সিং এর ভূমিকা নিভিয়েছিলেন। এখানে প্রতিটা সেনার ছবিও রয়েছে আর তাদের সম্পর্কে অনেক কিছু লেখাও রয়েছে। এরপর আমরা 70 শো দেখতে ঢুকে গেলাম, আর যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।